সংসারের কাজ সেরে ক্লান্ত ভঙ্গিতে কাজল সোফায় বসেছিল। ঠিক তখনই দরজায় কলিং বেলের আওয়াজ হতেই দরজা খুলে দিয়ে দেখতে পায় বাইরে তার স্বামী আতিক দাঁড়িয়ে আছে। কাজল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার স্বামীর দিকে। আতিক কেমন উস্কো কুস্কো অগোছালো হয়ে দাঁড়িয়ে আছে, মাথার চুলগুলো কেমন এলোমেলো টাইপ হয়ে গেছে। কাজল কিছু বলবে, আতিক রুমে চলে গিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। এ কি আতিক, তুমি এমন সময় আসলে যে? কি হয়েছে বলো? আর এভাবে শুয়ে পড়লে যে? কাজলের কথার কোনো প্রতিউত্তর দিল না আতিক। কাজল আবারও ডাকতে লাগলো আতিককে, কিন্তু আতিকের কোনো সাড়া শব্দ নেই। একটা সময় কাজল বুঝল আতিক অজ্ঞান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কাজল পানি এনে আতিকের চোখ মুখে ছিটিয়ে দিতে লাগলো। চোখে মুখে পানির ছিটা পড়তেই আতিক চোখ পিটপিট করে তাকায়। আতিক, কি হয়েছে তোমার? অজ্ঞান হয়ে গেছো কেন তুমি? অবশ্য অজ্ঞান তো হবেই, সেই সকালে না খেয়ে দিয়ে বেরিয়েছো। কখন থাকা যায় বলো? আতিক কিছু বলতে পারছে না কাজলের কথায়, চুপ করে রয়েছে। আতিকের এরকম ব্যবহার দেখে কাজলের খুব ভয়ে হচ্ছে। এবার কি ব্যাপার আতিক, এবার কি তুমি কিছু বলবে? কি হয়েছেটা তোমার? নাকি এরকম মূর্তির মতন চুপ করেই থাকবে? আমার চাকরিটা যে নেই আর কাজল চলে গেছে আমার চাকরি। সকালে এত তাড়াহুড়ো করে বেরোলাম বস ডেকেছিল বলে, তারপর গিয়ে জানতে পারি একটা প্রজেক্টে নাকি ভুল করে ফেলেছি, আর সেটার জন্য কোম্পানিকে অনেক লসের মুখে পড়তে হয়েছে। সেজন্যই বস আমাকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। কাজল, আমি দিশেহারা, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এটা নিয়ে তুমি ভয় পেও না আতিক, আল্লাহ আমাদের দেখবে, দেখো। আতিক কিছু বলতে পারছে না কাজলের কথায়, চুপ করে রয়েছে। আতিক কিছু বলল না, চুপ করে রইল। আতিক জানে কাজল এরকমই মেয়ে, গ্রামের সাধাসিধে মেয়ে। আতিক যখন প্রথম কাজলকে বিয়ে করে এই বাড়িতে এনেছিল, তখন কাজল, আতিক, নয়ন, শিলা দুই ভাই মিলে একসঙ্গে থাকত। যতদিন যায় আতিক দেখতে থাকে তার ভাবি কাজলকে একা সব কাজ করিয়ে নিচ্ছে। বেচারি কাজলও সহজ সরল দেখে কিছু বলেনি কোনো সময়। আর সেই সুযোগটা নিয়ে তার ভাবি কাজলকে দিয়ে একা হাতে সব কাজ করিয়েছে। কিন্তু আতিক বিষয়টা বুঝতে পেরেছে, সেজন্য সে প্রথমে তার ভাবিকে বলে, কিন্তু পরেও দেখে একই ঘটনা চলছে। তারপর বাধ্য হয়ে আতিক কাজলকে নিয়ে আলাদা হয়ে যায়। বাড়িটা তাদের বাবার, দু ভাইয়ের নামে, সেজন্য এক ছাদের নিচেই থাকে সবাই, কিন্তু কেউই কারো সঙ্গে কোনো রকম কথা বলে না দরকার ছাড়া। আতিকের বড় ভাইও কেমন যেন বদলে গেছে, ভাবির কথায় সংসার আলাদা করে দিয়েছে একেবারে। তারা নিজের বউকেও বুঝিয়ে কিছু বলেনি। আতিক একটি চাকরি করত, দুজনে মিলে দিব্যি চলে গিয়েছিল এতদিন। কিন্তু এবার কি করবে আতিক, সেটাই ভেবে ভেবে মাথার ঘাম ছুটে যাচ্ছে। এভাবে দুদিন কেটে গেল। দুদিনের ভেতরে আতিক অনেকটাই চেষ্টা করেছে চাকরি জোগাড় করতে, কিন্তু পারেনি চাকরি জোগাড় করতে। সোফাতে বসে বসে খবরের কাগজে চাকরির বিজ্ঞাপন দেখছিল, তখনই কাজল আসলো। এ কি কাজল, এভাবে দাঁড়িয়ে আছো যে? কিছু বলবে নাকি? আসলে ঘরে চাল ফুরিয়ে গেছে আতিক, চাল ডাল কিছুই নাই। চাল না হলে রান্না করব কি, আর রান্না না হলে খাবো কি? আচ্ছা, আমি দেখছি, দাঁড়াও। এই বলে আতিক বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে আসলো, এসে বাজারের প্যাকেটটা কাজলের হাতে দিল। কাজল দেখল ওতে শুধু চাল আর ডাল আছে। চাল ডাল ফুটিয়ে রান্না করে নি, চলে যাবে না? হ্যাঁ বলতে কাজল চলে গেল রান্নাঘরে। কাজল মেয়েটা এরকম একবারও অভিযোগ করল না আতিকের কাছে যে আতিক কেন মাছ মাংস আনোনি। আতিক চিন্তাগ্রস্তভাবে বসে আছে সোফাতে। তখনই বড় ভাই নয়ন আসলো। কিরে ভাই, তখন দেখলাম ছোট বউকে চাল ডাল দিয়েছিস শুধু, আর কোনো বাজারও করিসনি? হাতে টাকা পয়সা নেই নাকি তেমন? আসলে ভাইয়া, মাসের শেষ চলছে তো, তার ভেতরে চাকরিটাও চলে গেছে। কি করব বলো, তাই কোনো মতে খেয়ে না খেয়ে দিন পার করছি। সমস্যা নেই, কাজলেরও কোনো অসুবিধে হচ্ছে না। সে ছোট বউ, সাত চড়ে রা কাটে না এরকম মেয়ে। ওর কথা তো আর আমাকে নতুন করে বলতে হবে না, সে আমি জানি। কিন্তু ভাই, আমি বেঁচে আছি, আমি থাকতে তুই না খেয়ে দিন পার করবি, তা কি কখনো হয়? আজ থেকে ছোট বউকে বলবি তোর ভাবির কাছে একটু আড্ডু সাহায্য করে দিতে। তোদের আর রান্না করা লাগবে না, তোর ভাবি তোদের রান্না করে দেবে নে। কিন্তু ভাইয়া, ভাবি। সে বাদ দে তো, আমি ম্যানেজ করে নিব নে। একই ছাদের তলায় থেকেও তুই এতটা কষ্টে থাকবি, এটা আমি সহ্য করতে পারবো না রে। যতদিন না চাকরি পাচ্ছিস ততদিন আমাদের সঙ্গেই খাস, কেমন? আতিক আর কিছু বলল না, চুপ করে রইল। এই দুঃসময়ে বড় ভাইয়ের পাশে দাঁড়ানো দেখে ভাইয়ের প্রতি এক রাশ শ্রদ্ধা বেড়ে গেল আতিকের। দুপুরের খাবার টেবিলে আতিক, নয়ন, শিলা খেতে বসেছে। ওদের বেড়ে দিচ্ছে কাজল নিজে। এক একে সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। সবার শেষে খেতে বসেছে কাজল। খাবারের প্লেটে শুধু 2 পিস আলুর ঝোল আর একটু ভাত নিয়ে খেতে বসেছে। মাছের পিস সব শেষ হয়ে গেছে, আর মাংস যতটুকু ছিল কাজল নিজের ভাগেরটুকু আতিককে দিয়ে দিয়েছে।
কারণ আতিকের ভাবি শিলা অতটাও ভালো মানুষ নয় যে মাংসের ভালো পিস দেবে। সেজন্য কাজল নিজে না খেয়ে আতিককে খাইয়েছে। ভাত খাওয়ার পর আতিকের পানি পিপাসা লেগেছিল, সেজন্য ড্রয়িং রুমে এসেছে। এসে দেখে কাজল শুধু 2 পিস আলু আর ঝোল দিয়ে ভাত খাচ্ছে। এ কি, তুমি খালি ভাত খাচ্ছ যে? তুমি এখানে? তুমি কি করছোটা এখানে? পানি পিপাসা লেগেছিল বলে এসেছিলাম, কিন্তু এসে দেখছি তুমি খালি ভাত খাচ্ছ কাজল। এজন্যই তুমি সবার শেষে ভাত খেতে বসো? আরে চুপ চুপ, আস্তে কথা বলো, ভাই আর ভাবি শুনতে পাবে যে। চুপ করো তো তুমি। কি চুপ করবো? হ্যাঁ, তুমি এরকম করে খাচ্ছ আর আমি চুপ করে থাকবো? কিছু করার নেই আতিক, এভাবেই চলতে হবে আমাদের, আর যে কোনো উপায় নেই। আতিক আর কাজলের কথার ভেতর ডাইনিং রুমে আসলো আতিকের বড় ভাবি শিলা। আমি তোমার বউ আর তোমার জন্য খাবার তুলে রেখে দিই আতিক। এখন তোমার বউ যদি তোমাকে সব দিয়ে নিজে না খায়, আমি কি করতে পারি বলো? কাজল, তুমি এরকম করো? কিন্তু ভাবি, আপনার কথা মতন কাজল নিজের খাবারটা সহ আমাকে দিয়ে দেয়, কিন্তু কই, কখনো তো আমার মনে হয়নি ও দুজনের খাবার আমাকে দিচ্ছে। তার মানে বলতে চাইছো আমি তোমাদের খাবার কম দিই পরিমাণে? বলতে চাইছি না, কিন্তু পরিস্থিতি তো তাই বলাচ্ছে ভাবি। দেখ ভাই, আমার সোজা কথা, তোমরা এখন আমার সংসারে থাকো, সুতরাং এত বড় বড় কথা বলিও না, বলে দিচ্ছি। আমার বউ যে আপনাকে সাহায্য করবার নামে আপনার রান্নাঘরের সব কাজ করে দেয়, সেটাও কিন্তু আমি নিজের চোখে দেখতে পাই, বুঝলেন ভাবি? তা থাকবে, একটু কাজ করবে না? আশ্চর্য কথা বলো তুমি। আমি আর ভাইয়ের মধ্যে অশান্তি বহাতে চাই না। আমি আর কাজল চললাম। যেখানে আমার বউকে শুধু ঝোল দিয়ে ভাত খেতে হয়, সেখানে না থেকে এমনি মুড়ি বাতাসা খেয়েও শতগুণে ভালো থাকা যায়, বুঝেছেন? এই জন্যই বলে উপকারীকে বাঘে খায়, তা আজ বুঝলাম। এই বলে শিলা নিজের রুমে চলে গেল, আর আতিক কাজলকে বলল, চলো কাজল, এভাবে থাকবার চেয়ে এখানে না থাকাই ভালো। দরকার হলে আমি দিনমজুরি করব, তাও এখানে গাধার মতন খাটতে দেব না তোমাকে। কাজলের কথা শুনে আতিক শ্রদ্ধার চোখে কাজলের দিকে তাকিয়ে রইল। ভাগ্যিস তোমার মতো স্বামী পেয়েছি, ভাগ্য করে আতিক। এভাবে বলো না কাজল, আমি তো স্বামী হিসেবে ব্যর্থ, এত অভাবে রেখেছি তোমাকে। আরে বাদ দাও তো অভাব, এসব নিয়ে কেউ ভাবে নাকি? হ্যাঁ, তুমি আছো না আমার সঙ্গে, ব্যাস, অত টাকা পয়সা লাগবে না, ভালোবাসার মানুষটি সঙ্গে থাকলেই হবে। কতজনের তো কারি কারি টাকা পেয়েও খুশি থাকতে পারে না, আমরা না হয় অভাবে ভালোবাসা নিয়ে সুখী থাকলাম। কাজলের কথা শুনে আতিক শ্রদ্ধার চোখে কাজলের দিকে তাকিয়ে রইল। এরকম জীবন সঙ্গিনী যে সুখের সময়ও পাশে থাকবে, দুঃখের সময়ও পাশে থাকবে, এর চেয়ে বেশি আর কি লাগে? এই তো জীবন সুন্দর হতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।